নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে তো দেখতেই পেয়েছেন মার্কেটে একটা বড় সড়ো পতন লক্ষ্য করা গেছে। তো দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি আজকের দিনের যে লো এটা লাগিয়েছিল 24,481.60 এবং আজকের যে হাই সেটা কিন্তু খুব বেশি নয়। দেখতে পাচ্ছেন আজকের যে হাই এটা হচ্ছে 24,702.62, মানে এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের যে হাই সেটা কিন্তু নিচেই ছিল। মানে আজকে কিন্তু মার্কেট একবারও এর আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে যেতে পারেনি। মানে মার্কেট একটা বড় সড়ো প্রেসার কিন্তু আজকে ছিল। আর আজকে তো এটা দেখতেই পেয়েছেন মার্কেটে একটা বড় ভলিটিলিটি দেখা গেছে। এই সময় দেখতে পাচ্ছেন একটা বড় রিকভারিও কিন্তু এসেছিল। তাই বটম লেভেল থেকে যদি দেখেন 0.63% পর্যন্ত বেড়েছিল। তো কি কারণে এই রিকভারি দেখা গিয়েছিল? দেখুন আজকে মার্কেটে মান্থলি এক্সপায়ারি ছিল, তো সেই মান্থলি এক্সপায়ারির কারণে এখানে শর্ট কভারিং হয়েছিল। সেই কারণেই কিন্তু মার্কেট এখানে বেড়েছিল এবং তারপরে মার্কেট কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছেন আবার নিচের দিকে পড়তেই থাকে এবং দিনের শেষে টোটাল 0.85% পড়ে বন্ধ হয়েছে। মানে মান্থলি এক্সপায়ারির সঙ্গে সঙ্গেই কিন্তু মার্কেটে এত বড় ভলিটিলিটি দেখা গেছে। তবে একটা পজিটিভ ব্যাপার এটাই যে 24,500 এই লেভেলটার উপরে কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে। এই 24,500 এই লেভেলটা নিচে যদি ক্লোজ দিত তাহলে মার্কেটে বিয়াররা এরা কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠতো এবং এর পরের ট্রেডিং সেশনে মার্কেট কিন্তু আরো বড় নেগেটিভিটি দেখাতে পারতো। তো সেই তুলনায় মার্কেট কিছুটা আজকে হেল্পও কিন্তু করেছে এই 24,500 ওপরে ক্লোজিং দিয়ে। আর যদি দেখেন এই মার্কেটের যে এক্সপায়ারি সেটা কিন্তু এই বৃহস্পতিবারে লাস্ট হলো। এর পরের বারে যে মান্থলি এক্সপায়ারি গুলো আসবে সেইগুলো কিন্তু সব মঙ্গলবারই আসবে। আর এরপরে তো মার্কেটে প্রেসারের আরো একটা বড় কারণ হচ্ছে ট্রাম্পের 50% ট্যারিফ। দেখুন অনেকেই এখন বলবেন যে ট্রাম্পের ট্যারিফের প্রভাব মার্কেটের উপর সেভাবে পড়বে না। দেখুন মুখে তো একটা বলে দিলে হবে না, এটা কিন্তু কথা বলবে। যদি ইন্ডিয়ার এক্সপোর্টের দিক থেকে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে এক্সপোর্টের ডেটা সেটা খুলে নিয়েছি। তো এখানে দেখুন ইউনাইটেড স্টেটে এই ইন্ডিয়া কত পরিমাণে এক্সপোর্ট করে থাকে, প্রায় $88 বিলিয়ন। আর আমেরিকা থেকে কিন্তু অল্প পরিমাণে ইম্পোর্ট করা হয়ে থাকে। মানে আমরা আমেরিকার তুলনাতে কিন্তু ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। মানে যতটা পরিমাণে এক্সপোর্ট করে থাকি তার থেকে কিন্তু অনেকটা কম ইম্পোর্ট করি। কিন্তু তারপরে যদি বেশিরভাগ দেশগুলো দেখেন, দেখতে পাচ্ছেন সব কিন্তু লাল নিশানে রয়েছে। মানে এইসব দেশগুলোর সঙ্গে আমরা ট্রেড ডেফিসিয়েটে রয়েছি। মানে আমরা যত পরিমাণে এক্সপোর্ট করি সেই দেশগুলো থেকে কিন্তু তার অনেক বেশি পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে। তো ইউনাইটেড স্টেট এটা তো দেখতে পেলেন 88 বিলিয়নের এক্সপোর্ট হয়ে থাকে। তো এখন অনেকেই বলছেন এই আমেরিকাকে বাদ দিয়ে এই ইন্ডিয়া চায়নাকে এক্সপোর্ট করবে, কিন্তু দেখুন চায়নার যে ডেটা সেটা খুবই কম। চায়নাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে এক্সপোর্ট এটা মাত্র 16.66 বিলিয়ন। তো আমেরিকার তুলনায় এই যে ডেটা সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা চায়নাকে 16.66 বিলিয়নের পণ্য রপ্তানি করে থাকি, সেইখানে চায়না কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি পণ্য রপ্তানি করে। দেখতে পাচ্ছেন চায়না থেকে ইন্ডিয়াতে প্রায় $101.75 বিলিয়ন সামগ্রী এসে থাকে। আর আমরা চায়নার সঙ্গে কিন্তু একটা বড় ট্রেড ডেফিসিয়েটে রয়েছি। দেখতে পাচ্ছেন প্রায় 85% ট্রেড ডেফিসিয়েটে রয়েছি। তারপর কথা হচ্ছে যে জাপানকে আমরা এক্সপোর্ট করবো, তো জাপানেও এই যে ডেটা সেটা অনেকটাই কম। দেখতে পাচ্ছেন জাপানে ইন্ডিয়া এক্সপোর্ট করে থাকে $5.16 বিলিয়ন। সেখানে জাপান কিন্তু ইন্ডিয়াতে বেশি পরিমাণে পণ্য রপ্তানি করে। দেখতে পাচ্ছেন জাপান থেকে ইন্ডিয়াতে $17.70 বিলিয়ন পণ্য এসে থাকে। তো যেই দেশটার সঙ্গে ব্যবসার দিক থেকে আমাদের সব থেকে বেশি লাভ হতো সেই দেশটার সঙ্গে কিন্তু এই ট্রেডের ব্যাপার নিয়ে একটা বড় প্রবলেম দেখা গেছে। তবে ইন্ডিয়া এবং আমেরিকা এই দুটো দেশের মধ্যে এখনো আলোচনা চলছে, মানে এফোর্ট কিন্তু চলছে এই ট্যারিফ যাতে কমানো যায়। আর দেখুন মার্কেটে যে নেগেটিভ ইম্প্যাক্ট করার কথা ছিল সেগুলো কিন্তু সবই পড়ে গেছে। এই ট্যারিফও বসে গেছে, আগে 25% বসেছিল, তারপরে 50% ট্যারিফ, সেটা পুরোপুরি ভাবে বসে গেছে। তো এরপরে যদি কিছু খবর আসে সেগুলো কিন্তু ভালো খবরই আসতে পারে, যে ভারতের উপর হয়তো ট্যারিফ কিছুটা কমতে পারে। এরপরে কিন্তু খারাপ খবর আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর এই আমেরিকার সঙ্গে ট্রেড নিয়ে যে প্রবলেম তৈরি হয়েছে এর এফেক্ট কিন্তু মার্কেটে এক্ষুনি দেখা যাচ্ছে। এই ট্যারিফ ঘোষণার আগেই এইখানে একটা নিউজে দেখতে পাচ্ছেন এপ্রিলের 9 তারিখের নিউজ, মানে ট্যারিফ ঘোষণার আগের নিউজ। তখনই কিন্তু আরবিআই ভারতের যে জিডিপি গ্রোথ ফোরকাস্ট এটা কমিয়ে করেছিল 6.5% এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য। আর ভারতের ওপর এই টোটাল 50% ট্যারিফের ফলে অনেক ইকোনমিস্ট কিন্তু এটাই বলছিলেন যে ভারতের এই জিডিপির গ্রোথ এটা কিন্তু 6.5%, মানে আরবিআই যে ফোরকাস্ট সেটা থেকে অনেকটাই কমে যেতে পারে। এবং এসবিআই রিপোর্টেও কিন্তু এটা সামনে আসছিল যে জিডিপির গ্রোথ ফোরকাস্ট এটা 6.3% পর্যন্ত হতে পারে, যেটা আরবিআই এর ফোরকাস্টের থেকে অনেকটাই কম ছিল। এবং অনেকে তো এটাও মনে করছিল ভারতের যে জিডিপির গ্রোথ সেটা 6.5% থেকে কমে 5.5%, মানে 1% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এটা আজকের দিনেরই খবর। এখানে দেখুন আগস্ট 28, 2025 এই আরবিআই যে এমপিসির মেম্বার তারা কি বলেছে দেখুন, ইন্ডিয়াস জিডিপি গ্রোথ আর লাইকলি টু এক্সিড 6.5% ইন নিয়ার টার্ম, মানে শর্ট টার্মে
আমাদের ইন্ডিয়া এই আরবিআই যে গ্রোথ ফোরকাস্ট 6.5% সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না। আর এটাও বলা হচ্ছে যে ট্রাম্পের ট্যারিফের ফলে আরবিআই তাদের যে পুরনো গ্রোথ ফোরকাস্ট ছিল 6.5% সেটা কমাতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন আরবিআই মে কাট ফাইন্যান্সিয়াল ইয়ার 26 গ্রোথ ফোরকাস্ট হ্যাজ ট্যারিফ ইম্প্যাক্ট ডিপেন্স। বড় বড় ইকোনমিস্টরা কিন্তু এটাই মনে করছেন। আর এই ট্রাম্পের ট্যারিফের ফলে কিন্তু সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এই যেমন দেখতে পেলেন জিএসটি নিয়ে রিফর্ম আসছে, মানে অনেক জিনিসপত্রের ওপর এই যে জিএসটি সেটা কমানো হবে। কি কারণে কমানো হবে? যাতে ভারতের মধ্যেই এই যে পণ্যগুলো রয়েছে তাদের যে কনজাম্পশন সেটা যেন বেড়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে রেট কাট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর যদি দেখেন কিছুদিন আগেই পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ লেগেছিল, মানে যেই সময় অপারেশন সিন্দুর হয়েছিল, সেই সময় এই চায়না দেশটা এরা কিন্তু পাকিস্তানকে ডাইরেক্টলি সাপোর্ট করেছিল। তো দেখতে পাচ্ছেন এই ইউএস এর ট্যারিফের ফলে সেই চায়নার সঙ্গে কিন্তু আমাদের এখন হাত মেলাতে হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়াকে কিন্তু বাধ্য হয়ে এসব জিনিসগুলো করতে হচ্ছে যেগুলো এই ইন্ডিয়া আগে অ্যাভয়েড করতো। এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ট্রাম্পের ট্যারিফের ফলে এই যে আনএমপ্লয়মেন্ট সেই যে রেট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অনেক মানুষ নতুন করে কাজ পাবেন না, বা যারা কাজ করছেন তাদের সেই যে কাজ সেটাও কিন্তু চলে যেতে পারে। ইতিমধ্যে সেই নিয়ে অনেক খবরও আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই গুজরাটের ডায়মন্ড ভাবে কিন্তু ইতিমধ্যেই তার যে এফেক্ট সেটা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় 1 লাখের মতো কাজ ইতিমধ্যেই চলে গেছে। কি কারণে? কারণ এই যে এক্সপোর্ট সেটা কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আলোচনা করেছিলাম এই ট্রাম্পের ট্যারিফের ফলে যেহেতু এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই কারণের জন্যই এই যে তিরুপুর, তার সঙ্গে সঙ্গে নয়ডা, সুরাট এই জায়গাগুলোতে এই যে প্রোডাকশন সেটা কিন্তু বন্ধ করেও দেওয়া হয়েছে। তো বন্ধ করে দেওয়া হয়েছে মানে কি, শ্রমিকদের তো আর বসিয়ে বসিয়ে তাদের টাকা পেমেন্ট করা হবে না, তাদের কিন্তু কাজ থেকে ছাড়িয়েই দেওয়া হবে। তো এই মানুষের কাজ চলে গেলে তার এফেক্ট কিভাবে পড়বে? দেখুন, তার এফেক্ট কিন্তু সরাসরি ভাবে জিডিপির ওপর পড়বে, এবং সেই যে ইম্প্যাক্ট সেটা নেগেটিভ আসবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন জিডিপির যে ফর্মুলা, জিডিপির ফর্মুলাতে প্রথমেই কি রয়েছে? দেখতে পাচ্ছেন সি রয়েছে, মানে কনজিউমার গুডস বা কনজামশন। মানে ট্যারিফের ফলে এই যে কনজামশন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কি কারণে কমে যাবে? কারণ তো দেখতেই পাচ্ছেন এত মানুষ তাদের কাজ হারাচ্ছেন, বা অনেক মানুষ কি করবেন, আগের যে পুরোনো কাজ ছিল যেখানে আগে হয়তো বেশি মাইনে পেতেন, সেই মাইনে সেরে কম মাইনের কোনো কাজ করবেন। তো আগে যেই মানুষটা 10,000 টাকা খরচ করতো, সেই মানুষটা সেই যে খরচা সেটা হয়তো করতে পারবে না, বা তার কম করবে, হয়তো 5,000 করবে, 6,000 করবে। মানে কনজামশন সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। আর এর সরাসরি প্রভাব কিন্তু জিডিপির ওপরে পড়বে। আর এই জিডিপির যে ফর্মুলা এর মধ্যে কিন্তু প্রায় 60% এই কনজিউমার গুডস বা কনজামশন থেকে আসে। আর এই জিডিপির ওপর নেগেটিভ ইম্প্যাক্ট করলে কি হবে? দেখুন, ফরেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আছে, যারা এই ভারতীয় মার্কেটে ইনভেস্ট করে, তারা কিন্তু এই সমস্ত ডেটা দেখে ইনভেস্ট করে। তো ভারতের এই যে জিডিপি এটা যদি কমে যায়, তাহলে ফরেনারদের যে আউটফ্লো সেটা কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে, বা ভারতীয় মার্কেটে এদের যে সেলিং সেটা কিন্তু আরো বেশি বাড়বে। তো এইসব কারণেই কিন্তু মার্কেটের প্রেসারের মধ্যে রয়েছে। এবং যদি ইন্ডাইসেস অনুযায়ী দেখেন, দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 এটা 1.29% পড়েছে। তারপরে নিফটি ব্যাংক এটা 1.16% পড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1.20% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে 1.08%। তারপরে আরো বড় বড় ইন্ডাইসেস গুলো দেখুন, নিফটি 100, 200, 500 এইগুলো সব 1%-এর কাছাকাছি পড়া রয়েছে। মিড ক্যাপেও কিন্তু বড় পতন দেখা গেছে। মিড ক্যাপ যদিও দিনের শুরুতে কিছু রিকভারিও দেখিয়েছিল, দেখতে পাচ্ছেন মিড ক্যাপ 50 তারপরে পড়ে পড়ে প্রায় 1.27% পড়ে গেছে। মিড ক্যাপ 100 এটাও 1.27% পড়া। স্মল ক্যাপ দেখুন, এটা কিন্তু আরো বেশি পড়েছে। স্মল ক্যাপ 100 এটা 1.45% পড়েছে। তারপরে স্মল ক্যাপ 50 এটা 1.56% পড়েছে। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, ওভারঅল মার্কেটেরও হাল কিন্তু আজকে খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এই এনএসির মধ্যে টোটাল যে 3075 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে বেড়েছে মাত্র 957 খানা এবং পড়ে গেছে 2015 খানা। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা 0.54% পড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1.25% পড়েছে। এফএমসিজি এটা 1.02% পড়া। নিফটি আইটি এটা 1.59% পড়েছে। মিডিয়া প্রায় 0.5%-এর কাছাকাছি। মেটাল পড়েছে 0.25%-এর কাছাকাছি। তারপরে ফার্মা 0.83% পড়েছে। পিএসইউ ব্যাংক এটা 1%-এর উপরে। প্রাইভেট ব্যাংক এটা 1%-এর উপরে। এবং নিফটি রিয়ালটি এটাও দেখতে পাচ্ছেন 1.5%-এর কাছাকাছি পড়েছে। মানে প্রতিটা ইন্ডাইসেস এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সেক্টরই কিন্তু আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এরপরে বিএসসি সেন্সেক্স এটাও 0.87% পড়েছে। এবং যদি নিফটি ব্যাংক দেখেন, এটা প্রায় 1.16% পড়েছে। আর এরপরে কিছু স্টক দেখে নেবো যেগুলো আজকে ফোকাসে ছিল। তো জেপি পাওয়ার এটা দেখতে পাচ্ছেন আজকে 5%-এর আপার সার্কেল লাগিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 300 কোটি টাকার একটি সোলার প্ল্যান্ট বসানোর জন্য প্ল্যানও কিন্তু করছে। এই কোম্পানিটা মধ্যপ্রদেশে একটা 50 মেগাওয়াটের সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট বসাতে চলেছে, এবং যার আনুমানিক মূল্য প্রায় 300 কোটি টাকা। আর এরপরে কিছু অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কোম্পানি তাদের এই যে প্রজেক্ট সেটা শুরু করে দেবে। তো এই আপডেটের পরেই আজকে স্টকটাতে আপার সার্কেল লেগেছে। তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, তো কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা তো এই মুহূর্তে ভালো নয়, কিন্তু এটা
যেটা আগেই বলেছিলাম, কোম্পানির যে টেকনিক্যাল সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে, এমনকি স্টকটা এই জায়গা থেকে আরো উপরে বাড়তে পারে। আর এর বাড়ার পেছনে আরো একটি কারণ রয়েছে। যদি দেখেন এই কোম্পানিটা রিসেন্টলি তাদের এই যে জেন 3 স্কুটার তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই যে পিএলআই সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে গেছে। মানে এই কোম্পানিটা গাড়ি বিক্রির পিছু সরকার থেকে কিন্তু ডাইরেক্ট সাহায্য পাবে, এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের নতুন জেনারেশনের যে স্কুটার সেগুলো লঞ্চ করেছে। তার সঙ্গে সঙ্গে রিয়ার আর্ক ফ্রি যে মোটর সেটাও কিন্তু মার্কেটে এনেছে। এরপরে ওয়ারে এনার্জিজ লিমিটেড, এটা আজকের দিনে 4%-এর কাছাকাছি বেড়েছে, এবং যদি দেখেন দুদিনে প্রায় 8%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিটা রিসেন্টলি এই আমেরিকা থেকে 452 মেগাওয়াটের সোলার মডিউল অর্ডারও পেয়েছে। তো এই কারণের জন্য কোম্পানিটায় ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। তারপরে হানিওয়েল অটোমেশন, এটা 2.69% বেড়েছে। তারপরে বর্ধমান টেক্সটাইল লিমিটেড, এটা আজকের দিনে 11.95% বেড়েছে। তো এই কোম্পানিটার বাড়ার কি কারণ রয়েছে? দেখুন এই কোম্পানিটা কি কাজ করে থাকে। এই কোম্পানিটা টেক্সটাইল সেক্টরে কাজ করে থাকে, আর টেক্সটাইল সেক্টরের একটা বড় যে কাঁচামাল সেটা হচ্ছে কটন। মানে কটনের দাম বাড়লে এই কোম্পানিগুলোর যে কাঁচামাল তাদের দাম বেড়ে যায়, মানে এই কোম্পানিগুলোর জন্য ক্ষতি হয়। এবং কটনের দাম যদি কমে যায় তাহলে এই কোম্পানিগুলোর জন্য ভালো। তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখতে পাচ্ছেন। বর্ধমান টেক্সটাইল শেয়ার প্রাইস জাম্প 9% অ্যাজ গভর্নমেন্ট এক্সটেন্ড কটন ইম্পোর্ট ডিউটি এক্সাম্পশন। মানে বিদেশ থেকে যে কটন ইন্ডিয়াতে আসে, গভর্নমেন্ট একটা প্ল্যান করেছিল খুব তাড়াতাড়ি বিদেশ থেকে যে সমস্ত কটন গুলো আসে সেই সমস্ত কটন গুলোর উপর একটা ইম্পোর্ট ডিউটি বসিয়ে দেওয়া হবে বা ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। তো এর ফলে কি হতো, কটনের উপর এই যে ট্যাক্স বসতো তার ফলে কটনের যে দাম বেড়ে যেত, তার মানে এই কোম্পানির যে কাঁচামাল সেগুলোর দাম বেড়ে যেত। তো গভর্নমেন্ট এই যে ইম্পোর্ট ডিউটি বসানোর ডেটটা সেটা এক্সটেন্ড করেছে। তো এর আগে গভর্নমেন্ট এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে এই কটনের উপর ইম্পোর্ট ডিউটি বসাতে চলেছিল। তো গভর্নমেন্ট সেই যে ডেট সেটা পিছিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বর্তমানে এই যে ডেট সেটা রেখেছে ডিসেম্বর 31, 2025। মানে এর মধ্যে যে সমস্ত কটন গুলো ইন্ডিয়াতে আসবে সেই যে কটন গুলো সেইগুলোর দাম কিন্তু অনেকটাই সস্তা থাকবে, আর তারপরে যে কটন গুলো আসবে সেগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। তো এই খবরের কারণে এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড, এটা 3.09% বেড়েছে। কোম্পানিটা টেকনিক্যাল কিছুটা ইমপ্রুভ হওয়াতে এই স্টকটাতে বড় পরিমাণে ভলুমও তৈরি হয়েছে, সেই কারণের জন্য আজকে 3%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে কিছু স্টক পড়েছে সেগুলোও দেখে নেবো। এই জিপিপিএল, এটা দেখতে পাচ্ছেন প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে ইন্ডিগো, এটা আজকে 5.22% পড়েছে। আর এই স্টকটা যে আজকে পড়বে সেটা তো গতকালই বোঝা যাচ্ছিল। এই স্টকটাতে আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে। দেখতে পাচ্ছেন ইন্ডিগো শেয়ার স্লাইড 5% অ্যাজ গ্যাংওয়াল ফ্যামিলি লাইভলি পেয়ার্স 3.1% স্টেক ভায়া ব্লক ডিল। মানে ইন্ডিগোর এই যে প্রমোটার গ্যাংওয়াল ফ্যামিলি, তারা এই ব্লক ডিলের মাধ্যমে তাদের প্রায় 3.1% স্টেক সেল করে দিয়েছে। আর এই যে স্টেক সেল সেটা সাধারণত ব্লক ডিলের মাধ্যমেই হয়, এবং ব্লক ডিল হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা কম দামেই করা হয়ে থাকে। তো সেই কারণে স্টকটা আজকের দিনে পড়েছে। তো রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে 3.13% ইকুইটি এই যে রাকেশ গ্যাংওয়াল ফ্যামিলি তারা সেল করেছে 7,084.6 কোটি টাকায়, এবং যে ফ্লোর প্রাইসে বিক্রি করেছে সেটা দেখতে পাচ্ছেন 5,830 টাকা পার শেয়ার, যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে প্রায় 4% ডিসকাউন্টে হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ডিলের যে অফিসিয়াল ডিটেলস সেটা কিন্তু সামনে আসেনি। আর যদি দেখেন এই কোম্পানির প্রমোটার তাদের যে স্টেক সেটা কিন্তু লাগাতার বিক্রি করেই যাচ্ছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে গ্যাংওয়াল ফ্যামিলি, এদের এই জুন 2022-এ দেখুন স্টেক ছিল 36.60%, তারপরে সেই স্টেক কমে এই জুন 2025-এ হয়েছে 7.81%। মানে 3 বছরের মধ্যেই প্রায় 29% স্টেক সেল করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই স্টেক সেলের পর কোম্পানির এই যে প্রমোটারটা এই রাকেশ গ্যাংওয়াল ফ্যামিলি, তাদের কাছে এই স্টেক দাঁড়াবে 4.70%। আর এর আগেও বলেছি এই কোম্পানিতে যে প্রমোটারটা স্টেক সেল করছে সেই যে স্টেক সেটা কিন্তু কিনছে এফআইআই এবং ডিআইআই, মানে পাবলিকরা কিন্তু কিনছে না। সেই কারণে কিন্তু খুব একটা টেনশনের ব্যাপারও নেই। আর যেহেতু আজকের দিনে এই কম দামে স্টেক সেল হয়েছে সেই কারণে স্টকটাতে এত বড় পতন লক্ষ্য করা গেছে, এবং এই বড় পতনের পর পাবলিকেরাও তাদের যে স্টেক সেগুলো কিছুটা বিক্রি করেছে। তো সেই কারণে এই যে পতনটা সেটা আরো গভীর হয়েছে। তারপরে আদানি টোটাল গ্যাস লিমিটেড, এটা আজকের দিনে 7.20% পড়েছে। তো কি কারণে এই কোম্পানিটা আজকের দিনে পড়েছে দেখুন, যেই খবরের জন্য এই কোম্পানিটা পড়েছে সেই খবরের জন্য আরো কিছু স্টক কিন্তু পড়েছে। তো এই কোম্পানির জন্য কি খবর আছে এইখানে দেখতে পাচ্ছেন, আদানি টোটাল গ্যাস, আদিত্য বিড়লা ফ্যাশন এন্ড এসজিভিএন, এবং এর সঙ্গে সঙ্গে মোট 8খানা স্টক এই এফএনও সেগমেন্ট থেকে এই আগস্ট মাসের 29 তারিখ থেকে বেরিয়ে যাবে। মানে এই কোম্পানিগুলোতে আর এফএনও ট্রেড করা যাবে না। মানে এই কোম্পানিগুলোতে হেজিং এর যে সুবিধা সেগুলো কিন্তু চলে যাচ্ছে। তো অনেক বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করার আগে এটাও দেখে নেয় যে সেই স্টকে হেজিং এর সুবিধা আছে কিনা বা ফিউচার এন্ড অপশন আছে কিনা। তো সেই সমস্ত অনেক ইনভেস্টর কিন্তু আজকের দিনে এক্সিটও নিয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরো যে কোম্পানিগুলো রয়েছে, যেমন এবিএফআরএল, এটা আজকের দিনে 5.66
0.56% পড়েছে। তার সঙ্গে সঙ্গে SGBN এটা 3.42% পড়েছে এবং এর সঙ্গে আরো কিছু স্টক বেরোবে, যেমন IRB ইনফ্রা এটাও 3.85% পড়েছে। তারপরে পুনাওলা ফিনকর্প এটাও 5.58% পড়েছে। আর এরপরে আরো একটি স্টক আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে। সেই কোম্পানিটা হচ্ছে ইক্লার্ক সার্ভিসেস লিমিটেড। তো এই কোম্পানিটা শর্ট টার্মে একটা বড় রিটার্ন তৈরি করে দিয়েছিল, সেই কারণে কিন্তু কিছুটা প্রফিট বুকিং এসেছে। এরপরে একবার নিফটি 50-র মধ্যে দেখবো। নিফটি 50-র মধ্যে যদি দেখেন আজকের দিনে মাত্র 14টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 36টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি 50-র মধ্যে কোন কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখালো, এইখানে দেখতে পাচ্ছেন টাইটান এটা 1.06% বেড়েছে। তারপরে কোল ইন্ডিয়া এটা 0.68% বাড়া, হিরো মোটোকর্প এটা 0.65%, এলএনটি 0.64% এবং মারুতি এটা 0.57%। এবং কোন কোম্পানিগুলো খারাপ পারফরমেন্স দেখিয়েছে, এই শ্রীরাম ফাইন্যান্স এটা প্রায় 4%-এর কাছাকাছি পড়া, এইচসিএল টেক এটা 2.85% পড়েছে, পাওয়ার গ্রিড এটা 2%-এর ওপরে পড়া, টিসিএস পড়েছে 1.88% এবং টাটা কনজিউমার এটা 1.82% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।